আজকের এই ক্লাসে আমরা কথা বলতে যাচ্ছি জাভাস্ক্রিপ্ট নিয়ে। তো জাভাস্ক্রিপ্ট বা jQuery আমরা দুইটাই ইউজটা দেখব আর অ্যাডভান্স কিছু ফিচারও দেখব। jQueryটা আসলে তেমন কোনো কিছুই না, জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। মানে আমাদের ইউজ কেসটা ইজি করে দেওয়ার জন্য jQueryটা ইউজ করা হচ্ছে। যে আমাদের জাভাস্ক্রিপ্টে আমরা যখন কোড লিখবো তখন বুঝতে পারবো যে আমাদের একটা সিম্পল কাজ করতে গেলে একটু তুলনামূলক একটু বড় কোডিং করতে হয়, কিন্তু যদি আমরা jQuery ইউজ করি আমাদের ওই কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। তো আমরা একটু জাভাস্ক্রিপ্ট ছোট ছোট কিছু কাজ দেখি। তো যদি আমরা জাভাস্ক্রিপ্ট উইদাউট ব্রাউজার, আমি আগেও একটা ক্লাসে বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো হলো ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং। তো আমাদের এই ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং এই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের ব্রাউজার ছাড়া রান করে না, ব্রাউজার ছাড়া এটাকে রান করতে পারে না। তো আমাদের এতদিন এই প্রবলেমটাও ছিল যে জাভাস্ক্রিপ্ট আমরা ব্রাউজারের বাইরে আসলে লিখতে পারতাম না। আর জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের কোনো সাপোর্টের দরকার হয় না। আমরা আমাদের HTML ফাইলের ভিতরে সরাসরি আমরা যদি কোনো জাভাস্ক্রিপ্টের কোড লিখে দিই তাহলে সেটা অটোমেটিক রান করতে পারে। তার জন্য কোনো লাইব্রেরি সাপোর্টের প্রয়োজন হয় না। কিন্তু আমরা যখন দেখা গেল HTML আলাদা একটা পেজকে কল করতেছি বা আলাদা কোনো CSSকে কল করতেছিলাম, তখন আমাদের কি করতে হচ্ছিল? তখন আমাদের সেই পেজগুলোকে কল করতে হচ্ছিল বা সাপোর্ট দিতে হচ্ছিল। যেহেতু আমরা এখনও অন্য কোনো কিছু ইউজ করি নাই, সুতরাং আপনারা হয়তো এই জিনিসটা অনেক বেশি এখনও দেখতে পারেন নাই। যে আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করব তখন দেখবেন যে সেখানে জাভাস্ক্রিপ্ট কল করতে হয়, সেখানে দেখা গেল CSS কল করতে হয় বাইরের থেকে আলাদা সাপোর্ট দেওয়ার জন্য। তো আমরা সেরকম কিছু ইউজ করি নাই, কিন্তু জাভাস্ক্রিপ্টটা আমরা সরাসরি লিখলে ব্রাউজার সেটাকে পড়তে পারে বা রান করাতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা যদি কখনো এমন চাই যে না আমি প্র্যাকটিস করব, সেটা হলো আমাদের আমি ব্রাউজার ছাড়া জাভাস্ক্রিপ্টের কোড রান করব, সেজন্য আমাদেরকে একটা টুলসের হেল্প নিতে হবে বর্তমান সময়ে যেটি খুবই জনপ্রিয়, সেটা হলো নোড। যে node.js.org এই ওয়েবসাইটটাতে যদি আমরা যাই তাহলে এখান থেকে আমরা নোটটা ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে। আপনারা সবসময় এই যে স্টেবল ভার্সনটা ডাউনলোড করবেন। এটা আপনি যদি ডাউনলোড করে নেন তখন আপনার যে কোনো একটা টার্মিনাল আছে, টার্মিনাল কি জিনিস সেটা একটু আলোচনা করি। আমাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেলে অনেক সময় এটা লাগবে, বা আমরা যদি জাভাস্ক্রিপ্টে কোনো লাইব্রেরি ডিজাইন করতে চাই যেখানে আমার কোনো ব্রাউজারের কাজ নেই, সেখানেও আমি দেখা গেল এটাকে কমান্ড লাইন টুল ইউজ করব। এজন্য আমাদের এটা একটু জেনে রাখা ভালো। আপনার কম্পিউটারে আপনি যদি এই যে স্টার্ট বাটনে ক্লিক করার পরে আপনি যদি লেখেন কমান্ড প্রম্পট যদি লেখেন তাহলে দেখবেন এখানে ক্লিক করলে এরকম একটা কমান্ড প্রম্পট চলে আসবে, ঠিক আছে। এখানে আপনি এই কমান্ডগুলো দিতে পারবেন। আবার আপনি চাইলে এই যে আপনার কিবোর্ডে যে আপনার উইন্ডোজ যে কিটা আছে সে উইন্ডোজ কি এবং আর যদি একসাথে প্রেস করেন তাহলে এরকম দেখবেন রান বাটন আসছে, বা আপনি এখান থেকেও রানে যেতে পারবেন। যদি লেখেন রান তাহলে এই যে রান আসলো, আসার পরে এখানে লিখবেন CMD, তার মানে কমান্ড প্রম্পট, ঠিক আছে। CMD লেখেন যদি, তখনও আপনার দেখবেন ওই কমান্ড প্রম্পটটা চলে আসছে, ঠিক আছে। আপনাদেরটা এরকম আসবে না, আগের মতো ব্ল্যাক আসবে। এটা আমি এভাবে সাজাই নিয়েছি, এই জন্য এরকম আসতেছে, ট্রান্সপারেন্ট বা কালার এরকম আসতেছে সাজাই নিতে। এখান থেকে আপনি প্রপার্টিজে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ থেকে যে এটা চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের পিসিতে আরও একটা জিনিস আছে, পাওয়ার শেল।
এই যে উইন্ডোজ পাওয়ার শেল, এটাতেও এই কোডগুলো আমরা রান করাতে পারি। ঠিক আছে, এটাতেও রান করাতে পারি। তো এখানে আমি একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতেছি যেটার নাম হলো সিএমডার। তো এই সিএমডার একটু অ্যাডভান্স লাগে, ঠিক আছে, বা অনেকগুলো ট্যাব আমরা এখানে ক্রিয়েট করে নিতে পারি, অনেক কিছু কনফিগার করা যায়, এই জন্য এটা ইউজ করতেছি। এটা লুকিংও সুন্দর। আবার একটা ব্যাপার আছে, সেটা হলো এই যে আমাদের ইসের কমান্ডটাতে উইন্ডোজের কমান্ডগুলো বেশি ফলো করে, মানে এর বাইরে তেমন অনেক কমান্ড সাপোর্ট করে না, কিন্তু সিএমডারটা লিনাক্সের কমান্ডগুলো বেশি ফলো করে, এই জন্য প্রায় ডেভেলপাররা অনেকেই এটা ইউজ করে থাকে। যাই হোক, সেদিকে না যাই, তো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আপনি যখন এই কমান্ড প্রম্পটটা ওপেন করবেন, করে আপনার যদি এই নোটটা আপনি ইনস্টল করে নেন, মানে এটা ডাউনলোড করলে জাস্ট একটা আপনি অন্য যেসব সফটওয়্যার ইনস্টল করেন সেরকম একটা ফাইল আপনি জাস্ট ক্লিক করে ইনস্টল করবেন, এছাড়া অন্য কিছু না। ঠিক আছে, আমার ইনস্টল করা আছে। আর ইনস্টল যদি করা থাকে কিভাবে বুঝবেন, আমি এখানে লিখব নোট হাইফেন বড় হাতের ভি দিলাম, নোট হাইফেন ভার্সন, ওহ ভুলে গেলাম দুইটা, দেখেন নোড হাইফেন ভার্সন দিলাম, তাহলে এই যে নোডের ভার্সনটা দেখাচ্ছে। দেখেন আমারটা কিছুদিন আগে ইনস্টল করা ছিল, আমি কিছুদিন আগেই আপডেট করে নিয়েছিলাম, এই জন্য হচ্ছে লেটেস্ট ভার্সনটাই দেখাচ্ছে। দেখেন 14.16.1, এখানেও তাই আছে 14.16.1। তো এখানে মজার জিনিস হলো আমাদের আসলে এই নোটটা নিয়ে অনেক বেশি কাজ না, নোটটা সাধারণত ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করার জন্য বেশি ইউজ করা হয়। তো আমরা নোটটা ওই জন্য দেখব না, আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো আমাদের সাথে আরেকটা জিনিসের পরিচয় থাকতে হবে, সেটা হলো এনপিএম। তো এনপিএমটা কি জিনিস, আপনি নোড যদি ইনস্টল করে নেন তাহলে আপনার পিসিতে এনপিএমটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এটা হলো আমরা অনেকগুলো প্যাকেজ এটার মাধ্যমে ডাউনলোড করতে পারবো। যদি আমরা এনপিএম এর ওয়েবসাইটটা একটু দেখি, দেখেন npmjs.com, এখানে আসলাম। দেখেন জাভাস্ক্রিপ্টের যত প্রকার লাইব্রেরি আছে সব আপনি এখানে খুঁজে পাবেন। যেমন আমি যদি ওই jQuery কথা বলতেছিলাম, দেখেন আমরা যদি jQuery কথা বলি তাহলে এই যে jQuery UI সব কিছু এখানে দেখেন আছে। আমরা যদি jQueryতে ক্লিক করি, তার মানে আমরা চাইলে jQuery সরাসরি jQueryর ওয়েবসাইট থেকে ডাউনলোড না করে বা লিঙ্ক থেকে না দিয়ে আমরা কি করতে পারবো, আমরা এখানে লিঙ্ক হিসেবেও ব্যবহার করতে পারবো, আবার চাইলে আমরা এটা npm এর মাধ্যমে ইনস্টল করে নিতে পারবো এই কমান্ডটা দিয়ে। তো এই কমান্ড যদি আমি রান করাতে চাই সেক্ষেত্রে আমাকে এই কনফিগারেশনটা থাকতে হবে, সুতরাং আমার নোটটা ইনস্টল করতে হবে। আর নোটটা আমাদের কেন দরকার, আমি এত কথাই যে জন্য আসতেছি, আপনাদের হয়তো অনেকের মনে হচ্ছে যে কী সব বলতেছে বোঝা যাচ্ছে না। আমি এই নোটটা কেন ইনস্টল করতে হবে সেটা হলো, আমি যদি ব্রাউজারের বাইরে জাভাস্ক্রিপ্টের কোনো কোডকে রান করাতে চাই, সহজ কথা। তার মানে আমার প্রথম স্টেপ কি, আমি npm বাদ দিলাম, অন্য সব কিছু বাদ দিলাম, প্রথম নোডের সাইডে আসব, এসে আমি এই সফটওয়্যারটা ডাউনলোড করব, করে ইনস্টল করব। করার পরে আমি যখন এই কমান্ড প্রম্পটে যাব, এখান দিয়ে আপনার যে কমান্ড প্রম্পট লিখলে বা ওই যে রানে যে cmd লিখলে যে কমান্ড প্রম্পটটা আসবে, সেখানে আপনি যদি লেখেন নোট হাইফেন ভার্সন, এটা দেওয়ার পর যদি আপনাকে ভার্সনটা দেখায় তাহলে মনে করবেন আপনার পিসিতে নোট ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, এখন নোটের কাজটা কি সেটা আমরা দেখি। আমি এই যে ফোল্ডারটা তৈরি করে রাখছি, এখানে যদি আমি একটা ফাইল তৈরি করি, সাপোজ ইন্ডেক্স ডট, এটার আমাদের জাভাস্ক্রিপ্টের বা jQueryর ফাইলগুলোর এক্সটেনশন হবে .js। ঠিক আছে, এতদিন আমরা যেটা কাজ করছি সেগুলো কি,
ডট এইচটিএমএল নিয়ে কাজ করছি, সিএসএস নিয়ে কাজ করছি। আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব তখন আমাদের ফাইল এক্সটেনশন হবে ডট জেএস। ক্লিয়ার? দেখেন এখানে কিন্তু আমি কোনো এইচটিএমএল ফাইল রাখিনি, কিন্তু এই ফাইলটা আমি রান করব কিভাবে। আমি একটু এখানে আসি, আসার পরে আমি আমার এই জেএস ফাইলটা আমি দেখতে পাচ্ছি। তো আমি প্রথমে যদি দেখতে চাই যে না আসলে আমার এটা কাজ করতেছে কিনা, আমি একটু পরে ব্রিফ করতেছি আমি কি লিখলাম। এখন আমার চ্যালেঞ্জটা হলো আমি এই একটা লেখা কোনো কিছু প্রিন্ট করতে বলছি বা দেখাতে বলছি, এটা আমি দেখতে পাচ্ছি কিনা উইদাউট ব্রাউজার। আমি কিন্তু ব্রাউজারে রান করতেছি না। এখন দেখেন এটা কোথায় থাকতে হবে, আমি কিন্তু এই ফোল্ডারে আছি। দেখেন 5.js বেসিক, আমি এই ফোল্ডারের ভিতরে কিন্তু আছি। আপনি যেখানে এই ফাইলটা তৈরি করবেন আপনাকে সেখানে সেই ফোল্ডারের ভিতরে আসতে হবে। কিভাবে আসবেন কি সেটা আমি পরে বলতেছি, সব কিছু এক্সপ্লেন করতেছি পরে। আপাতত আমাদের যেটাই করতে হবে। আর আপনাদের হয়তো অনেকে মনে করতে পারেন যে এই জিনিসটা আপনাদের কেন বলতেছি বা এত কিছু কেন দেখাচ্ছি, কারণ আপনারা যদি অ্যাডভান্স লেভেলের জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু সামনে কাজ করতে চান তখন আপনাদের অবশ্যই এনপিএম এর হেল্প নিতে হবে। বা প্যাকেজগুলো দেখা গেল আপনি এমন একটা প্যাকেজ ইউজ করতে চাচ্ছেন যেটা আপনি ম্যানুয়ালি ইউজ করতে পারতেছেন না, বা আপনার এনপিএম একটা প্যাকেজ ডেভেলপ অলরেডি কেউ করে রাখছে, তার সাথে নতুন কোনো প্যাকেজ অ্যাড করতে হবে। সুতরাং জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চাইলে নোড বা এনপিএম সম্পর্কে জানা সবার জন্য ম্যান্ডেটরি বলে আমি মনে করি, এই জন্য এটা নিয়ে একটু কথা বলতেছি। ঠিক আছে? এখন আমি এখান থেকে যদি এই ফাইলটা রান করাতে চাই আমাকে একটা কমান্ড দিতে হবে, নোড স্পেস, ওই ফাইলটার নাম বলতে হবে যে আমি নোডের মাধ্যমে কোন ফাইলটাকে সার্ভ করাতে চাচ্ছি। তাহলে আমাকে বলতে হবে index.js। দেখেন এখানে আমাকে বলে দিছে ওয়েলকাম টু নোড, যেটা আমি এখানে প্রিন্ট করছি। তার মানে আমার কমান্ড লাইনে আমি কিন্তু সেটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখেন এই জাভাস্ক্রিপ্টটা রান করছে উইদাউট এনি ব্রাউজার। আমি কিন্তু এইখানে দেখি নাই, আমরা এতদিন কাজ করছি সেটা কোথায় দেখতেছিলাম? এইখানে। আমি কিন্তু এইখানে কোনো আউটপুট দেখি নাই। আমি আউটপুটটা কোথায় দেখছি? আমি আউটপুটটা দেখছি এইখানে। কিন্তু যদি আমি আউটপুটটা ওই একই আউটপুটটা আমি এইখানে দেখতে চাই, তখন এইখানে দেখতে চাইলে শুধু জাভাস্ক্রিপ্ট আমি রান করাতে পারবো না, তখন আমাকে অবশ্যই একটা এইচটিএমএল ফাইলের হেল্প নিতে হবে। কিভাবে? যখন আমি এইখানে থেকে একটা ফাইল নিব index.html, এবার এখানে যখন আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ কল করব, আমি সিএসএস নেওয়ার সময় কি লিখি? লিঙ্ক না, লিঙ্ক, রিলেশন, স্টাইল শিট, তারপর এইচআরএফ এর ভিতরে কি দেই, সেই সিএসএসটা কোথায় আছে তার লিঙ্ক বলে দিই, তাই না? তো আমাদের জাভাস্ক্রিপ্ট যদি আমরা লিঙ্ক করাতে চাই বা যে করে যদি লিঙ্ক করাতে চাই তখন আমাদের যে ট্যাগটা ইউজ করতে হয় সেটা হলো স্ক্রিপ্ট। ঠিক আছে? স্ক্রিপ্ট এসআরসি, সোর্সটা বলে দিতে হবে। তাহলে আমাদের এখানে সোর্স কোথায়? index.js। ঠিক আছে? দেখেন অটো এখানে সাজেস্ট করতেছে। ঠিক আছে, index.js। এখন মনে করেন আমি কিছুই লিখলাম না, তখন আমার এখানে কি হতো? আমি এটা একটু রান করাই। দেখেন আমার আউটপুটটা কোথায় আসবে? যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি তখন আমার এখানে যে বারটা আসবে সেখানে হলো কনসোল বলে একটা অপশন আছে। আমি যদি এই কনসোলে ক্লিক করি দেখেন আমার আউটপুটটা এখানে দেখাচ্ছে। তার মানে আমার এখানে কিন্তু কিছু নেই। কেন কনসোলে দেখাচ্ছে? কারণ আমি এখানে বলছি যে তুমি কনসোলে লক করো এই লেখাটা। তার মানে এটা সিম্পল যে আমি যদি সাধারণত কোনো একটা কিছুকে আউটপুট হিসেবে দেখাতে চাই, তো আমরা ডেভেলপমেন্ট পারপাসে আমরা কি করতে পারি? সেটাকে কনসোলে প্রিন্ট করতে পারি। ঠিক আছে? সেটাকে আমরা কনসোলে প্রিন্ট করতে পারি। তাহলে কি হবে? আমরা ডেভেলপমেন্ট পারপাসে কনসোলটাকে ইউজ করে আমরা দেখতে পারবো যে এখানে তার আউটপুটটা কি আসতেছে। ওকে, ক্লিয়ার?
আর আমরা যদি শুধু এই জাভাস্ক্রিপ্টটাকে রান করতে চাই উইদাউট এনি ব্রাউজার, তাহলে আমরা কি করব, আমরা সেই এসে যাব, ঠিক আছে, আমরা সেই ফোল্ডারটাতে যাব। কিভাবে যাব সেটা যদি আপনাদের একটু বলে দিই। আমাদের একটা বেসিক কমান্ড আছে সিডি, মানে আমি যদি একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যাইতে চাই, যেমন মনে করেন আমি এই যে ক্যাটালিস্ট ফাউন্ডেশন এই ফোল্ডারে আছি, কিন্তু আমাকে যাইতে হবে 5.js বেসিক এই ফোল্ডারে, তখন আমি কি বলবো, সিডি স্পেস দিয়ে নামটা বলে দিতে হবে 5.js বেসিক। এখন দেখেন আমি জেএস বেসিকের ভিতরে আছি, ঠিক আছে। আর আপনি যদি চান যে না আমি এই যে সাপোজ জি ড্রাইভে আছি, এইটার আমি রুটে যাব, তার মানে পুরো জি ড্রাইভে চলে যাব সমস্ত ফোল্ডার বাদ দিয়ে, কি করবেন, সিডি ব্যাকস্ল্যাশ এটা দিয়ে দিলে আপনি জিতে চলে যাবেন, ঠিক আছে। এরপরে যদি আমি মনে করেন একটার ভিতরে আবার যাইতে চাই, কি লিখবো, সিডি সাপোজ এনজিও, আমি এই ফোল্ডারের ভিতরে রাখছি বলে এইভাবে লিখতেছি, ক্যাটালিস্ট ফাউন্ডেশন, তারপর 5.js বেসিক। দেখেন আমি এটার ভিতরে আছি, ঠিক আছে। এখন আমি এইটাকে যদি রান করতে চাই, আবার কি লিখব, নোট ইন্ডেক্স ডট জেএস, সেই জাভাস্ক্রিপ্ট ফাইলটা বলে দিব, ঠিক আছে। দেখেন আমার আউটপুটটা এখানে চলে আসছে। এখন বলেন যে কেউ একেবারে বুঝতে পারেন নাই এমন কোন টপিকস আছে যে কি হলো, বা আপনি একেবারেই বুঝতে পারেননি যে এই জিনিসটা, বা আপনার কাছে কোনো কোশ্চেন আছে যে আমি এটা জানতেছি না বা বুঝতেছি না বা এটা কেন ইউজ করতেছি, এরকম কোনো কোশ্চেন আছে, এমন কেউ আছে? কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ বলেন। নোটজেস আলাদা করে আপনাকে টার্মিনাল দেয় না, আপনি যে কোনো টার্মিনালে নোট, আমি সিএমডাটটা ইউজ করতেছি যাতে আমি এই ইন্টারফেসটা সুন্দর আমি কাজ করার জন্য যেটা করি, যে আমি মনে করেন এখানে একটা আছে, এখানে একটা আলাদা ট্যাব আছে, আমি কাজ করতেছিলাম আগে তখন এটা ছিল, দেখেন অনেকগুলো ট্যাব আমি নিয়ে কাজ করতে পারি, কিন্তু আমাদের ডিফল্ট যে কমান্ড প্রম্পটটা সেটা নিয়ে যদি আমি কাজ করি, এখন মনে করেন আমার আরেকটা দরকার, তখন কি করতে হবে, আমাকে আরেকটা কমান্ড প্রম্পট চালু করতে হবে, কারণ এখানে কিন্তু ডুপ্লিকেট করার অপশন আছে কি, মনে হয় নেই। আমরা যদি আরেকটা নিতে চাই তখন আমাকে আরেকটা এরকম কমান্ড প্রম্পট চালু করতে হবে, এরকম অনেক সুবিধার জন্য। তারপর এইখানে কিন্তু দেখেন আমি যদি লিখি সাপোজ দেখেন এই যে এলএস একটা কমান্ড আছে, যে কমান্ডটা দিলে ওই ফোল্ডারের ভিতরে যতগুলো, আমি সেটাই বোঝাতে চাচ্ছি যে এই জিনিসগুলো কাজ করে না, কোনো লিনাক্সের কমান্ড তেমন সাপোর্ট হয় না, কিন্তু দেখেন এখানে যদি আমি এলএস দেই তখন কিন্তু কাজ করবে, দেখছেন। আবার এখানে যদি আমি ক্লিয়ার করতে চাই তখন আমাকে কি লিখতে হয়, ও সিএলএস, সরি সিএলএস দিলে ক্লিয়ার হয়, কিন্তু এখানে কিন্তু সিএলএস বলে কিছু নাই। ও করছে, কিন্তু এখানে লিখতে হয় ক্লিয়ার লিখতে হয়। মানে আমি বোঝাতে চাচ্ছি এইটা, যে আপনি যদি চান যে না আপনি একটু লিনাক্সের কমান্ডগুলো দেখবেন বা শিখবেন বা হচ্ছে সেদিকে যাবেন, লিনাক্স তো আসলে মনে করেন যে ম্যাকেও লিনাক্সের কমান্ড ইউজ হয়, ঠিক আছে। তো আপনি যদি চান যে আপনি ওই জিনিসগুলো একটু দেখবেন বা ওইভাবে ইউজ করবেন, তখন আপনি এটাতে কনভার্ট হয়ে আসতে পারেন, কারণ এটাতে অনেকগুলো লিনাক্স জনিত যে কমান্ডগুলো আছে লিনাক্সের জন্য, সেগুলো অনেকগুলোই সাপোর্ট করে না, এই জন্য শুধু এটা ইউজ করা, নাথিং এলস। আমরা এখানে সরাসরি নোড লিখলে এখানেও দেখেন নোড কাজ করবে, আমি এখন নোডের টার্মিনালে আছি, এখানে আমি নোডের কোড লিখতে পারবো।
ঠিক আছে, এখানে কিন্তু আমি এখন নোটটা লিখতে পারবো, যেমন console ডট লগ। দেখেন এখানে কিন্তু আসতেছে। ঠিক আছে, আপনি যে কোনো জায়গা থেকে নোট চালাতে পারবেন, কিন্তু এটা আমরা ইউজ করতেছি শুধুমাত্র এই কারণে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর আছে কয়জন সেটা আগে দেখি। কারো কোনো কোশ্চেন নেই? হ্যাঁ হ্যাঁ, 1 2 3 জন, 4 জন। শাবনূর, কি বোঝা যায়? তা শুনতেছি যে কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন কি আছে কিছু, যে আমি এটা বুঝি নাই বা এটা কেন হইলো? না থাকলে খুবই ভালো। আচ্ছা, আমরা কিছু বেসিক জিনিস দেখতে পারি, সেটা হলো যে আমরা জাভাস্ক্রিপ্ট, এটা দুইটা জিনিস আমরা দেখে রাখলাম যে দুইভাবে রান করতে পারতেছি। এখন যেহেতু আমি এইচটিএমএল এর সাথে এটাকে বাইন্ড করছি, সুতরাং আমি চাইলে এখানে কিছু কাজ করতে পারি, যেমন আরও কিছুভাবে টেস্ট করে। যেমন আমরা একটা জিনিস আছে, সেটা হলো অ্যালার্ট, মানে কোনো একটা অ্যালার্ট দেবে। সাপোজ এখানে বললাম যে জাস্ট লিখলাম অ্যালার্ট। এখন যদি আমি এই এইচটিএমএলটাকে এখানে রান করি, দেখেন এখানে আমাকে একটা অ্যালার্ট দিচ্ছে। ঠিক আছে, এখন আমরা একটু জাভাস্ক্রিপ্টের কিভাবে শুধু ইনিশিয়ালাইজ করে আমরা সেটা দেখলাম। তো এরপরে যদি আমরা একটু কিভাবে কি বলে jQueryটা ব্যবহার করা যায় আমরা সেটা দেখি, তারপর কোড জাভাস্ক্রিপ্টে আমরা ফিরব। তো আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটা হলো jQuery কোথায় লিখলাম, অ্যাড্রেস বারে লিখিনি। আমাদের ওয়েবসাইটটার নাম হলো jQuery.com। তো এখান থেকে আমরা এই jQueryটাকে ব্যবহার করতে পারবো। আমি ডাউনলোড jQueryতে যদি ক্লিক করি, আচ্ছা তার আগে আরেকটা কথা আবার একটু বলে নিই, জাভাস্ক্রিপ্টটা আসলে কি জিনিস বা jQueryটা আমরা কেন ইউজ করতেছি সেটা সবার খেয়াল আছে তো, মানে মনে আছে তো? আমাদের পেজে আমরা বলছিলাম যে HTML বা CSSটা একবার লোড হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে ওইভাবে ওই কন্টেন্টগুলোকে আর চেঞ্জ করতে পারি না, বা চাইলে আমরা তারপরে কোনো একটা কন্ডিশন, কোনো একটা লুপিং আমরা এই সিস্টেমগুলো করতে পারি না। তো আমরা সেখানে এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের জন্য, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের বলা যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো সেটা ডিরেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আমি আপনাদের বলার জন্য বোঝাচ্ছি যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যে আমাদের যে HTML CSS যেগুলো আছে সেইটার ওপরে বিভিন্ন রকম আমাদের অ্যাকশন, তারপরে ইভেন্ট অ্যাপ্লাই করার জন্য আমরা মেইনলি এই জাভাস্ক্রিপ্ট বা jQuery জিনিসটাকে ইউজ করি। তো আমরা ডাউনলোডে আসছিলাম, আসার পরে ডাউনলোড কম্প্রেস ভার্সনটা আমরা ইউজ করব। ঠিক আছে, প্রোডাকশন jQuery 3.6.0, তো এটাতে ক্লিক করলাম। কম্প্রেসটা কি, আমরা যদি যে ফাইলটাকে আমরা নিজেরা মডিফাই করব না, দেখেন সব এক লাইনে লেখা। ঠিক আছে, কিন্তু আমরা যদি এটাতে না যেয়ে যদি আনকম্প্রেসডে যেতাম, তাহলে দেখেন এই একই লেখা, কিন্তু আগেরটাও যা ছিল এটাও কিন্তু তাই লেখা,
কিন্তু ওইগুলো সব এক লাইনে লেখা ছিল বলে বোঝা যাচ্ছিল না যে আসলে কি লেখা। ঠিক আছে, তো আমরা যেহেতু এই কোডটা আমরা হ্যাঁ মিনিফাইড করা, যেহেতু আমরা ওই কোডগুলোকে এডিট করব না, আমাদের এখানে তো আমরা কোনো কিছু চেঞ্জ করব না, আমরা শুধু ব্যবহার করব, তাদের লাইব্রেরিটা চেঞ্জ করব না। সুতরাং আমরা মিনিফাইড কম্প্রেসড ভার্সনটা ইউজ করব। কম্প্রেসডের আরেকটা সুবিধা আছে, সেটা হলো কম্প্রেসডের সাইজটা কম থাকে। ঠিক আছে, এই ফাইলটা যদি আমরা ডাউনলোড করে যদি দেখি, যেটা যতটুকু ফাইল সাইজ আছে কম্প্রেসড ভার্সনে তার থেকে 2-1 কিলোবাইট কম হলেও আছে। ঠিক আছে, কারণ এই স্পেসগুলো থাকে না, এই দেখা গেল যে কোড যেগুলো আমাদের বারবার করতে হয় সেগুলো থাকে না, রিপিটেশন থাকে না, এর ভিতরে কোনো গ্যাপ থাকে না, সবগুলোই মিলে আমাদের কম্প্রেস ভার্সনটা কাজ করে। তো আমরা সেটা দেখি। আচ্ছা, আমরা কিভাবে নিব? আমরা কন্ট্রোল এ প্রেস করলাম, অল সিলেক্ট, কপি করলাম, করার পরে আমরা কি করব, আমাদের এই যে ফাইল আছে এর ভিতরে আমি একটা নতুন ফাইল তৈরি করব, jQuery query.min.js। min.js কেন রাখলাম? বোঝার জন্য যে এটা মিনিফাইড ভার্সন। এর ভিতরে পেস্ট করে দিলাম। এটা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা নিজেরাও লিখি নাই, আমরা কিছু করব না, এগুলো আমাদের বোঝারও দরকার নেই যে এখানে কী লেখা আছে। সুতরাং এ দিয়ে আমাদের মাথা খারাপ করার কোনো দরকার নেই। ক্লিয়ার? দেখেন প্রচুর আছে, এ দেখে ভয় পাওয়ার দরকার নেই, ও আমরা লিখি নাই। আচ্ছা, সেভ করলাম, করার পর আমরা এটা কেটে দিলাম যাতে আর ভয় না করে। হ্যাঁ, দিয়ে এর আগে আমরা এটাকে যদি একটু ডুপ্লিকেট করে এখানে আমাদের কি করতে হবে, jQuery.min.js। আমাদের jQueryটা লিখতে হবে পরে, আমরা যে jQueryটা লিখব সেটা লিখব পরে, আর ওই jQueryর ফাইলটা দিব আগে। ঠিক আছে, আর আমরা এটা কোথায় দেব? আমরা এটা বডি শেষ হওয়ার আগে দেব, এখানে দিব। তাহলে লাভটা কি হবে? এখানে দিলে কি সুবিধা, এখানে দিলে কি সুবিধা? আসলে জাভাস্ক্রিপ্টটা তো আমার কোনো স্টাইল না, জাভাস্ক্রিপ্টটা আমার পেজে কোনো স্টাইল না, দেখতে সুন্দর হবে, একটা সাইজ হবে, এমন কিছু না। হ্যাঁ হবে, কিন্তু সেটা পরে হবে। মানে আমাদের এখানে যে কন্টেন্টগুলো থাকবে সেটা লোড হওয়ার পরে, সাপোজ h1 হ্যালো। এখন আমি যদি আমাদের এই ফাইলটাকে রান করাই, দেখেন হ্যালো কথাটা আসছে, তারপরে কিন্তু এখানে বলতেছে যে অ্যালার্ট। জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন, আমাদের ডিপেন্ডেন্সিটা কেন দরকার বা আসলে এটা ম্যানেজ করার কি জন্য দরকার, সেটা আমাদের একটু দেখতে হবে যে কার ডিপেন্ডেন্সি কোনটা এবং কে কোন পজিশনে বসবে, এটা কেন আমাদের ঠিক করতে হবে। দেখেন হ্যালো লেখাটা আসছে, তারপরে অ্যালার্ট লেখাটা আসছে। ঠিক আছে, এসে কিন্তু দেখেন, এসে কিন্তু এটা হচ্ছে ঘুরতেছে, তার মানে এটা কিন্তু পেজটা এখনও লোড কমপ্লিট হয় নাই, পেজটার লোডিং কমপ্লিট হয় নাই। আমি এটা ওকে করব, তারপরে এটা কমপ্লিট হচ্ছে। আর আমি যদি এই দুইটা লাইন কাট করে নিয়ে এই বডির ভিতরে দিয়ে, হেডের ভিতরে দিয়ে দিই, এবার যদি আমি রান করাই, তাহলে দেখেন আমার কিন্তু ওই HTML এর যে ডম, আচ্ছা ওটা পরে আসি। HTML এ আমার যে এলিমেন্ট যেগুলো, সেটা কিন্তু কন্টেন্টটা লোড হওয়ার আগে আমার জাভাস্ক্রিপ্ট লোড হয়ে যাচ্ছে, তাই না, এবং ঘুরতেছে। তার মানে আপনি যদি কোথাও একটা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করেন আপনার পেজে, আর আপনার পেজটা যদি লোড না হয়ে কোনো কন্টেন্ট না এসে যদি এইভাবে ঘুরতে থাকে, কেউ একজন ওকে করবে তারপরে লোড হবে, তাহলে ইউজার রাগ করে আপনার পেজ থেকে চলে যাবে না, যে কি সাইট, কোনো কিছুই তো আসে না, সে ওকে দেবে তারপর লোড হবে, এটা তো হইল না। এজন্য আমরা কি করব, আমাদের সব কন্টেন্টগুলোকে আগে লোড হইতে দিব, যাতে ইউজাররা দেখতে থাকে যে না কিছু একটা আসতেছে, তারপর আমাদের জাভাস্ক্রিপ্টটা লোড হোক, সমস্যা নেই। এজন্য আমরা কি করব, জাভাস্ক্রিপ্টটা বডি শেষ হওয়ার আগে দেব, সব কন্টেন্টের শেষে। তার মানে কন্টেন্টটা লোড হবে, তারপরে আমাদের জাভাস্ক্রিপ্ট আসবে। কিন্তু এখানেও একটা সমস্যা হচ্ছে, সেটা হলো আমাদের এখানে এসে ঘুরতেছে,
এই জিনিসটা ঠিক হচ্ছে না। তো আমাদের এটা ঠিক করার জন্য আমাদের এই জাভাস্ক্রিপ্টের এই যে কোডের ভিতরে আমার একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখি যে আমাদের jQuery বা জাভাস্ক্রিপ্টে আমরা যে লিখি তার কি ফর্মুলা। jQueryর কথা বলি, jQueryটা আমাদের কি ফর্মুলা। jQueryটা আমরা এভাবে লিখব, একটা $, এখানে থাকবে সিলেক্টর, এখানে থাকবে ইভেন্ট, এখানে থাকবে কলব্যাক ফাংশন। আপনারা এটা একটু লিখে নিতে পারেন। এটা একটু লিখে নিতে পারেন যে আমাদের কিভাবে আমরা লিখি। প্রথমে আমাদের একটা $, থাকবে, প্রথমে একটা $, থাকবে, তারপর সিলেক্টর। আচ্ছা, সিলেক্টর কি জিনিস মনে আছে তো? সিলেক্টর আমরা কোথায় ইউজ করছিলাম বলেন তো? আমরা সিএসএস লেখার সময় সিলেক্টর ইউজ করছিলাম, তাই না? তো এখানেও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি সে সময় একটা কথা বলেছিলাম যে আমাদের এই সিএসএসটা, এই সিলেক্টরটা ইউজ করা ভালোভাবে শিখতে হবে। এই কারণ আমাদের সামনে আরও অনেক জায়গায় লাগবে। আমি তখন বলেছিলাম, তাই না, যে রিলেশনশিপের ভিতরে যে সিএসএস সিলেক্টর দেখছিলাম, তারপরে দেখা গেল কোনটা কার ভিতরে যাবে, কোনটা কার প্যারেন্ট চাইল্ড আকারে থাকবে, ডট দিলে কি বোঝায়, স্পেস দিলে কি বোঝায়, কমা দিলে কি বোঝায়, আমরা এগুলো দেখছিলাম, তাই না? তো সেই সিলেক্টর আমরা এখানে ইউজ করব। তারপরে থাকবে কোনো একটা ইভেন্ট মানে ঘটনা, আর ব্যাপার হলো সেই ঘটনাটা ঘটলে কি হবে তার জন্য একটা ফাংশন। তো আমরা ফাংশনে পরে আসতেছি, আমরা হলো ইসে পরে আসতেছি। আগে দেখি এই জিনিসটার মিনিং কি। আচ্ছা, $, কি? $, দিয়ে আমরা রিপ্লেস করব। আমাদের লিখতে হয় মেইনলি এভাবে, jQuery, মানে এই যে জায়গাটা $, দিছি সেখানে থাকে এরকম, ব্যাপারটা এরকম। কিন্তু আমরা সব জায়গায়, যদি আমার এখানে একটা লাইন কোড থাকে, তো সে জায়গায় তো সব আমি এরকম করে বলতে পারবো না যে এটা হলো আমার jQuery এভাবে বলা সম্ভব না, তাই না? অনেক লিখতে হবে, একটা ঝামেলা। এই জন্য আমরা কি করব, এই $টাকে jQuery দিয়ে রিপ্লেস করে দিব। তার জন্য আমি একটা ফাংশন লিখব, সেটা আসতেছি পরে। কিন্তু আমরা সচরাচর ব্যবহার করব কিভাবে, এই $, দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে থাকবে যে সিলেক্টর বলতে আমি কোন এলিমেন্টকে সিলেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে? সেই সিলেক্টরকে আমাকে বলতে হবে। সিলেক্টরকে বলার পরে এই সিলেক্টর যেটাকে আমি সিলেক্ট করছি, ওই এলিমেন্টে যদি কোনো ইভেন্ট ঘটে, তো অনেকগুলো ইভেন্টের কথা আমরা আগে পড়ে আসছি, তাই না? কিবোর্ডের ইভেন্ট হইতে পারে, মাউসের ইভেন্ট হইতে পারে, তার মানে ক্লিক, ডাবল ক্লিক, কি আপ, কি ডাউন, এরকম অনেক কি আছে, তাই না? কি প্রেস, অনেক ইভেন্ট আছে। তা যে কোনো একটা ইভেন্ট যদি ঘটে, এই সিলেক্টরের যদি কোনো একটা ইভেন্ট ঘটে, তখন কি কাজ হবে আমাদের, সেটা নিয়ে হলো কথা। বোঝা গেল? এই সিলেক্টরে যদি এই ইভেন্টটা ঘটে তাহলে কি কাজ হবে সেটা আমাকে এখানে বলতে হবে। মানে এই সিলেক্টরের, সাপোজ এখানে সিলেক্টর আছে পি, আমি এক্সাম্পল দিলাম এখানে পি, তো আমি বলছি পিতে যদি কেউ ক্লিক করে তাহলে কিছু একটা হবে, আমি একটা মেসেজ দেখাতে চাচ্ছি। ক্লিয়ার?
ওই সে আগে আমরা যা দেখছি তাই দেখলাম, যে আমার পিতে যদি কেউ ক্লিক করে, পি নামে যে কোনো এলিমেন্টকে যদি কেউ ক্লিক করে, তাহলে আমার কনসোলে কি মেসেজ দেবে, যে ক্লিক করা হয়েছে, এই মেসেজটা দেবে। ঠিক আছে, আমরা এইভাবে মেইনলি লিখব। এখন ঘটনা হলো আমরা একটা জিনিস এখানে লিখলাম, সেটা হলো ফাংশন, এরকম একটা কথা লিখছি। তো আমাদের সচরাচর ফাংশন জিনিসটা কি একটু যদি বলি, সেটা হলো ফাংশন হলো এমন একটা জিনিস, মানে একটা প্রোগ্রামের ছোট একটা মডিউল, যে আপনি নির্দিষ্ট একটা কাজ করাতে চাচ্ছেন, এটা হলো একটা ফাংশন। যে আমি এইটার মাধ্যমে, এটা একটা ব্লক, আমি যদি এখানে একটা কোনো কোড লিখে দিই, তাহলে এরকম মনে করেন লাইন বাই লাইন যত কোড লিখবো না কেন, এই ফাইলটা রান হওয়ার সাথে সাথে সবগুলো কিন্তু রান করবে। ঠিক আছে, সব কোডগুলো কিন্তু রান করবে। কিন্তু আমি এমন একটা কাজ করতে চাচ্ছি, যে এই জিনিসটা তখন রান করবে যখন না আমি এটাকে কল করব, শুধুমাত্র তখন এই কোডটা রান করবে। তো আমরা যদি এরকম কোনো কাজ করতে চাই, যে কোডটা আমি সবসময় রান করতে চাই না, আমার যখন দরকার হবে তো তখন আমি শুধু ওইটুকু কোড রান করতে চাই, তখন আমি একটা ফাংশন ডিক্লেয়ার করব। আর ফাংশনের কি করে, একটা নির্দিষ্ট কাজ করে। ক্লিয়ার? মনে করেন আপনার এলাকায় একটা অনুষ্ঠান হচ্ছে, যেখানে শুধুমাত্র গানের অনুষ্ঠান। তো শুধু গানের অনুষ্ঠান যদি বলে দেয়া থাকে আগের থেকে যে এটা গানের অনুষ্ঠান, তাহলে সেখানে তো নাচ হবে না, হবে? সেখানে তো নাটক হবে না, হবে? কারণ আগের থেকে ওটা শিডিউল করা যে এটা একটা গানের অনুষ্ঠান, তাহলে সেখানে নাচ ওই নাটক এগুলো হবে না, তাই না? তো ফাংশন হলো সেরকম একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়, যে আমার এইটা দিয়ে শুধু এই কাজটাই হবে। ক্লিয়ার? মনে করেন আমাদের পেজে অনেক জিনিস থাকে না, যেমন লগইন থাকে, রেজিস্ট্রেশন থাকে। তো আমার একটা ফাংশন আছে, নাম হলো লগইন। এই ফাংশনের ভিতরে আমি শুধু লগইনের কোডটা লিখব। আমার আরেকটা ফাংশন আছে যার নাম হলো রেজিস্ট্রেশন, যার ভিতরে আমি রেজিস্ট্রেশনের জন্য যে কোডটা থাকার দরকার সেটা লিখব। আরেকটা ফাংশন কিভাবে হয় দেখেন, এই ফাংশন একটা কিওয়ার্ড লিখতে হবে, তারপরে একটা নাম দিতে হয় সচরাচর, কিন্তু নাম ছাড়াও একটা ফাংশন হয়, যেমন আমি একটু আগে লিখছিলাম। দেখেন এই ফাংশনটার কিন্তু কোনো নাম নেই, সেটাও একটা কি জিনিস আমি বলতেছি, সমস্যা নেই। ফাংশন একটা কিওয়ার্ড লিখতে হয়, তারপরে একটা নাম দিতে হয়, তারপরে কি থাকে, একটা ব্র্যাকেট থাকবে, যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি, সেটা থাকবে। তারপরে এটাকে বলে আসলে প্রোগ্রামিং এর ভাষায় প্যারেনথেসিস, আর এটাকে বলে কার্লি ব্রেসেস। ঠিক আছে, এটাকে বলে কার্লি ব্রেসেস, এটাকে বলে প্যারেনথেসিস, আর এটাকে আসলে মেইনলি ব্র্যাকেট বলে প্রোগ্রামিং এর ভাষায়। এই থার্ড ব্র্যাকেটটা হলো ব্র্যাকেট, আর এটাকে বলে কার্লি ব্রেসেস, এটাকে বলে প্যারেনথেসিস। ঠিক আছে, তো আমাদের এরকম একটা জিনিস থাকে, এর ভিতরে আমাদের ওই কোডগুলো লিখতে হয় যেটা আমি লিখতে চাচ্ছি। আচ্ছা, আর এর সাথে আমি একটা সিমিলার জিনিস দেখাই, আপনারা ইসে পড়ছেন, ম্যাথে করছেন, এরকম দেখেন তো, এফ অফ এক্স ইকুয়াল টু সাপোজ এক্স স্কোয়ার, এটা স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2x প্লাস 3, এরকম আমরা ম্যাথের দিকে আসছি, এরকম ইকুয়েশন, তাই না? এখন যদি আমি এর ভিতরে মনে করেন এক্স এর মান 2 পাস করি, তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়ায়, এক্স স্কোয়ার তার মানে 2 এর স্কোয়ার 4 প্লাস এটাও কি হবে 4 প্লাস 3, এরকম না? তাহলে আমাদের এই ফাংশনটাও একইভাবে কাজ করে, যে এখানে এইটার মানে হলো এই ফাংশনের ভিতরে কিছু একটা মান আমি বাইরের থেকে দেব, যেটা কিনা চেঞ্জ হতে পারে,
আর সেটার এগেনস্টে আমি এরকম একটা কিছু করব। দেখেন আমরা এই জিনিসটাই করতে পারি কিভাবে। সাপোজ আমরা এরকম নিলাম, আর এই এক্সট্রা যে আমরা নিলাম সেই এক্সট্রা আমরা এখানে বলে দিতে পারি। দেখেন একই কিন্তু জিনিস। তো এটা সরাসরি 2x বললে বুঝতে পারবে না কি জিনিস, এটা আমাকে বলে দিতে হবে। আমরা ম্যাথে তো পাশাপাশি থাকলে বুঝি যে এটা গুণ, কিন্তু এখানে আমাকে বলে দিতে হবে যে এটা গুণ। ঠিক আছে, আর এটাও বুঝবে না যে এটা কি। তো আমি এখানে x ইন্টু এক্স করে দিলাম। এখন দেখেন এটাকে যদি আমি কনসোলে দেখাতে চাই, কনসোল ডট লগ, ঠিক আছে, এটার নাম দিলাম এক্স ফাংশন। এখন দেখেন এই কাজটা কিন্তু আমি যদি এখন রান করাই তাহলে কিন্তু এটা রান করবে না। দেখেন এখানে কিন্তু কনসোলে কিছু দেখাচ্ছে না, ঠিক আছে, কারণ আমি এটাকে এখনো কল করিনি। আমার ফাংশনের মজাটা হলো এখানে যে আমার যখন দরকার শুধুমাত্র আমি তখন এটাকে করতে পারবো। তাহলে দেখেন আমি কি বলে দিলাম, আমি যদি এইটাকে কল করি, কিভাবে কল করতে হবে, শুধু এটা বলে সেই নামটা বলতে হবে, আর এই যে এটা ব্র্যাকেটটা প্যারেনথেসিসটা সেটা দিতে হবে। এটা দিলে হলো কল করা। কিন্তু এখানে কল করলে একটু সমস্যা। কেন সমস্যা? এই ফাংশনে দেখেন একটা জিনিস এক্সপেক্ট করতেছে যে বাইরের থেকে একটা মান আসবে, সেটা দিয়ে সে কোনো ক্যালকুলেশন করবে, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো মান দিচ্ছি না। তো সেজন্য সে একটা প্রবলেম বলবে যে না, এখানে তোমাকে একটা মান দিতে হবে। আমি সাপোজ এখানে 2 পাঠালাম, দেখেন আমরা সেই ম্যাথে যা করে আসছি আপনার সেই 8 আর 3 11 সেই জিনিসটা দিয়ে দিচ্ছে। তার মানে আমরা ম্যাথে যা করছি তাই। তাহলে ওই ফাংশন আর এই ফাংশনের ভিতরে দেখেন রিলেশনটা একই রকম না? কি বুঝতে পারছেন? তাহলে দেখেন ফাংশনটা আমরা শুধু যখন দরকার তখন আমরা কল করব, তখন শুধুমাত্র এটা এক্সিকিউট হবে, সব সময় কিন্তু এটা এক্সিকিউট হবে না। তাহলে ফাংশনটা বোঝা গেছে কি? আর এই যে জিনিসটা আমরা এর ভিতরে কোনো মান পাঠালাম এগুলোকে বলে প্যারামিটার। দেখেন ম্যাথেও আপনাকে এই যে জিনিসটা লেখে এটাকেও কিন্তু প্যারামিটার বলে। তো আমরা এখানে কি করতে পারি, চাইলে শুধু এক্স কেন, এক্স কমা ওয়াইকে ওয়াইয়ের মান পাঠাতে পারি না? যেখানে আমরা বলতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরকম বলতে পারি না? তার মানে আমরা যত ইচ্ছা ততগুলো মান পাঠাতে পারি। তো আমি এখানেও কিন্তু সেরকম কাজ করতে পারি। আমি চাইলে এখানে 2 3টে মান ইনপুট হিসেবে নিতে পারি। তখন আমাকে কি করতে হবে, এখানে আরও মান ইনপুট দিতে হবে। তাহলে প্রথমটা হলো এক্স এর মান, দ্বিতীয়টা হলো ওয়াই এর মান, আর তৃতীয়টা হলো জেড এর মান, মানে পর্যায়ক্রমে। এখানে আমি যে অর্ডারে লিখব, যেটার পরে যেটা লিখব, এখানে যে মানগুলো দেব অটোমেটিক্যালি সেইটার জন্য সেটা সেট হয়ে যাবে। প্রথমটা প্রথমটায়, দ্বিতীয়টা দ্বিতীয়টায়, তৃতীয়টা তৃতীয়টার জন্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ফাংশন নিয়ে আরও সামনে পড়াশুনো করব, কিন্তু আমরা ফাংশনটা নিয়ে কেন আলোচনা করলাম, কারণ যেহেতু আমাদের ওখানে একটা ফাংশন ছিল। আচ্ছা, তো দেখেন আমি যখন এই অ্যালার্টটা দিচ্ছিলাম তখন কি হচ্ছিল, আমাদের এই পেজটা লোড হওয়ার আগেই এসে অ্যালার্টটা দাঁড়াইছিল, তাই না? ঘুরতেছিল, এটা লোডিংটা শেষ হচ্ছিল না।
দিলে তারপরে শেষ হচ্ছিল। তো আমরা এই প্রবলেমটা সলভ করতে চাচ্ছিলাম, এটাই তো। তো আমরা বলছি আমরা লিখব কিভাবে, সেটা হলো আমরা এইভাবে লিখব, এটা বলেছিলাম তাই না, যে এখানে কিছু থাকবে, ডট থাকবে, এখানে একটা কিছু থাকবে, কোনো একটা ইভেন্ট থাকবে, আর এখানে কি থাকবে, সিলেক্টর থাকবে, ইভেন্ট থাকবে, আর সেই ইভেন্টের জন্য একটা ফাংশন, কলব্যাক ফাংশন বলে এটাকে। তার মানে এই ইভেন্টটা যদি ঘটে তাহলে কোনো একটা ফাংশনকে সে কল করবে। তো এই ফাংশনটা তো দেখেন নাম নেই, তো যে ফাংশনের নাম থাকে না তাকে বলে অ্যানোনিমাস ফাংশন। কি বলে? অ্যানোনিমাস ফাংশন। যে ফাংশনে কোনো নাম থাকে না তাকে বলে অ্যানোনিমাস ফাংশন। তো আমরা যদি এটাকে দেখেন, আমরা এরকম স্টাইলে নিয়ে আসলাম একটু সুবিধা করার জন্য, এক লাইনে না রেখে আমরা নিচে নিয়ে আসলাম যাতে লিখতে সুবিধা হয়। এখন এর ভিতরে আমি বললাম console.log, সেই আগেরটাই বলার পরে আমি এখানে একটা কোনো মেসেজ দিলাম। আচ্ছা দেখেন, এটা কিন্তু একটা স্ট্রিং, তাই না, একটা বড় লেখা। তো আমরা সামনে ডেটা টাইপ নিয়ে পড়াশোনা করব, সমস্যা নেই। তো যেহেতু এটা একটা স্ট্রিং, সুতরাং আমাদের একটা কোটেশন দিয়ে লিখতে হবে, ঠিক আছে। কোটেশন দিলে ও বুঝে নেবে যে না এটা একটা লেখা, এটা একটা স্ট্রিং, সেভাবে। এখন দেখেন এখানে সিলেক্টরটা কি হবে। আমরা চাচ্ছি যে আমাদের এই পেজে যখন এই যে ডকুমেন্টটা, এই সমস্ত ডকুমেন্টটা লোড হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তখন আমাদের এই জাভাস্ক্রিপ্টটা কাজ করবে। আমরা এটা চাচ্ছি, তাই না, যে আগে এই ডকুমেন্টগুলো লোড হয়ে যাবে, তারপরে জাভাস্ক্রিপ্টটা কাজ শুরু করবে, যে কাজ সেটা করবে। তখন আমরা এখানে কি লিখব, সিলেক্টর হবে আমাদের টোটাল ডকুমেন্ট, ডকুমেন্ট বলে সিলেক্টর আছে, এটা হলো সমস্ত ডকুমেন্ট। তার মানে আমাদের এই যে বডির ভিতরে আমরা যা লিখছি সবটাই হলো ডকুমেন্ট। ডকুমেন্ট সিলেক্টর হিসেবে বসলো। তাহলে ডকুমেন্ট কি হবে, যখন রেডি হয়ে যাবে, বুঝতে পারছেন, কি ইভেন্ট রেডি হবে, ডকুমেন্টটা যদি রেডি হয় তাহলে এই ফাংশনটা কল হবে। তো এই সেই ফাংশনের কোনো নাম নেই, যেহেতু এটা আমি বাইরে থেকে কল করব না। এখন আপনার মনে হতে পারে যে আমি কি এখানে এরকম একটা ফাংশন লিখে বলতে পারতাম না যে এই ফাংশনটা কল করো, ফাংশন আমি কি এরকম একটা ফাংশন লিখে সেটাকে এখানে বলতে পারতাম না? হ্যাঁ পারতাম, সেটাও করা যাবে। কিন্তু যেহেতু আমাদের এই ফাংশনটা আমরা এখানে লিখতেছিলাম সেটার কোনো নাম ছিল না, মানে আমি বাইরে থেকে কল করব না, সুতরাং আমাকে কোনো নাম দেওয়ার দরকার হচ্ছিল না। দেখেন যখন এটাকে লোড হয়ে গেল, আমরা অ্যালার্ট না দিলে বুঝতেছি না, তখন কিন্তু লেখাটা আসছে, কিন্তু আমরা আগের বার দিছিলাম অ্যালার্ট, তাই না। এখন দেখি আমাদের অ্যালার্টটা কখন আসে। দেখেন পেজটা কিন্তু আর লোডিং অবস্থায় নেই, এটা শেষ হয়ে গেছে, দাঁড়াই আছে, এটা লেখাটা চলে আসছে, তারপরে কিন্তু এইটা অ্যালার্টটা দিচ্ছে, খেয়াল করছেন। আবার দেখেন রিলোড দিলাম, এটা ঘুরেই শেষ হয়ে গেল, লোড হয়ে গেল, তারপরে এটা আসছে। ক্লিয়ার? তার মানে আমরা এমন কিছু করতে পারছি, যখন আমাদের পেজের সমস্ত কন্টেন্ট লোড হয়ে যাবে তারপর জাভাস্ক্রিপ্টটা কাজ শুরু করবে। তাহলে আমরা কি করলাম আরেকবার দেখেন। আর যেহেতু আমরা এরকম ফাংশন বানিয়েও কাজ করতে পারি, কিন্তু যেহেতু যদি আমরা চাই যে না এই ফাংশনটা আমি আলাদা করে আর বাইরে বানাবো না, একসাথে লিখে দেব, তখন আমি কি করব, নামটা দেওয়ার আর দরকার নেই, ঠিক আছে, একই জিনিস, নাম বলার আর দরকার নেই। দেখেন একই কাজ করতেছে। তাহলে আমরা কি শিখলাম বলেন তো? কিভাবে আমাদের
পেজের ভিতরে আমরা যে কোয়েরিটাকে ইনিশিয়ালাইজ করতে পারি সেটা দেখলাম। তো দেখার পরে আবার একটা ব্যাপার হলো, আচ্ছা এই যে সিনট্যাক্সটা এটা কিন্তু যে কোয়েরির জন্য কাজ করতেছে, কিন্তু এখানে একটা সমস্যা করবে, মানে এটা কিন্তু এই যে কোয়েরি লাইব্রেরিটা না থাকলে কিন্তু এটা কাজ করতো না। মানে আমি যদি এটাকে একটু কমেন্ট করে রাখি বা এটাকে মুছে দিই, দেখেন এখানে একটা আনকট রেফারেন্স ইরর দিয়েছে যে এই ডলার সাইন ইজ নট ডিফাইন্ড, তার মানে ডলার সাইন কি জিনিস এটা বলা হয় নাই। ক্লিয়ার? মানে এটা যে আমাদের এই কোডটা যে কোয়েরির উপর ডিপেন্ডেন্ট সেটা বুঝতে পারতেছেন, যে আমরা যদি যে কোয়েরিটা না থাকে তখন আমাদের এই কোডটা কাজ করবে না। এই ডলার সাইনটা কি ওটা সে বুঝতে পারে নাই। তো আমাদের অনেক সময় ঝামেলা করে যে আমাদের দেখা গেল ওয়ার্ডপ্রেসে বেশি সমস্যা করে এই ডলার সাইন। মানে আমি প্রথম থেকে আরেকবার বলতেছি যে আমরা কি করছি, মনে করেন এটা বাদ দিলাম, ঠিক আছে, আমি ওটা দেখাচ্ছি যে কিভাবে লিখতে হয়। হ্যাঁ, এখন এখানে সমস্যা করবে না, কিন্তু অনেক সময় সমস্যা করে, বিশেষ করে ওয়ার্ডপ্রেসে ঝামেলা করে যে ডলার সাইন কি এটা বুঝতে পারেন। তো আমাদের আচ্ছা প্রথমে কি করলাম, আমরা যে কোয়েরি নিয়ে কাজ করতে গেলে আমাদের যে কোয়েরি লাইব্রেরিটা লাগবে। তো লাইব্রেরিটা কোথায় পাবো, আমি jquery.com-এ গেলাম, যে ডাউনলোডে ক্লিক করলাম, করে মিনিফাইডে ক্লিক করলাম, করার পরে আমাদের এই কোডটা দিয়ে দিছে তারা। তো আমি করলাম কি, এই কোডটা আমি কপি করছি, Ctrl+A দিয়ে Ctrl+C দিয়ে কপি করছি, ঠিক আছে। করার পরে আমি আমার ফোল্ডারের ভিতরে চলে আসছি, এসে সেখানে আমি একটা নাম, যে কোনো নাম দিতে পারবেন, সমস্যা নেই। আমি কি করলাম, jquery.min.js এই নামে, যেহেতু এটা মিনিফাইড ভার্সন এটা বোঝার জন্য আমি jquery.min.js এই নামে একটা ফাইল তৈরি করলাম, তার ভিতরে ওই যেটা কপি করে আনছি সেটা পেস্ট করে দিছি। ক্লিয়ার? এটা কিন্তু আমরা কিছু করি নাই, জাস্ট পেস্ট করে দিয়ে সেভ করছি। করার পরে এই ফাইলটা আমাদের ওখান থেকে কল করতে হবে আমাদের HTML-এ। তো আমরা কি করলাম, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এই jquery.min.js যে নামে এখানে রাখছি সেই নামে এখানে কল করলাম। এটা যদি js নামে কোনো ফোল্ডারের ভিতর থাকতো তখন আমরা কি লিখতাম, js/ এভাবে লিখতাম, তাই না? আগে তো আমরা দেখছি ইমেজ ফোল্ডারের ভিতরে কি লিখছিলাম, img/, একইভাবে, যেহেতু এক জায়গায় আছে একই সাথে, এই জন্য এভাবে লিখতে পারছি। এবার আমাদের কোডটাও আমরা এখানে একটা আলাদা ফাইল নিলাম যে কোনো নাম দিয়ে .js, ঠিক আছে। তো সেটাও আমরা এখানে কল করলাম, করে আমরা কোডটা এখানে সেটার ভিতরে লিখব। তো আমরা কি করলাম, জাভাস্ক্রিপ্টটা যে কোয়েরিটা আমাদের লিখতে হয় এই ফরম্যাটে, একটা ডলার সাইন দিই আমরা, তারপরে কি থাকে, একটা সিলেক্টর থাকে, তারপরে ডট দিয়ে আমাদের একটা ইভেন্ট থাকে, যে এই সিলেক্টরে কি ইভেন্ট হইলে কাজ করবে। কারণ আমরা একটা অ্যালার্ট দিয়ে দেখলাম যে আমাদের ডকুমেন্টটা লোড যখন শেষ হচ্ছে না তার আগে জাভাস্ক্রিপ্টটা কল হচ্ছে, ঠিক আছে, লোডিং শেষ হওয়ার আগেই জাভাস্ক্রিপ্টটা কল হচ্ছে। তাতে আমাদের একটু সমস্যা হচ্ছে যে এইভাবে ঘুরতে থাকতেছে, সব কন্টেন্টগুলো লোড হচ্ছে না। এজন্য আমরা যেটা করতে চাচ্ছি যে আমাদের সমস্ত ডকুমেন্ট সব লোড হয়ে যাবে, তারপরে যেন আমাদের এটা কাজ করে। এজন্য আমরা কি করলাম, ডকুমেন্ট সিলেক্টর হিসেবে লিখলাম .ready, তার মানে ডকুমেন্টটা যদি রেডি হয়ে যায়, সব লোড হয়ে যায়, তখন আমাদের এই ফাংশনটা ট্রিগার হবে। এটাকে বলে হচ্ছে কলব্যাক ফাংশন। তো কলব্যাক ফাংশন হিসেবে আমি কি করলাম, একটা অ্যানোনিমাস ফাংশন দিলাম, যে ফাংশনের কোনো নাম নেই। কেন নেই? কারণ আমি এটা যেহেতু বাইরে থেকে কল করব না, আমার শুধু এখানে কাজ করলেই শেষ, এই জন্য আমি শুধু অ্যানোনিমাস ফাংশন দিলাম, দিয়ে কি করলাম, অ্যালার্টটা এর ভিতরে দিলাম। দেওয়ার পরে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে আমার সমস্ত ফাইলটা লোড হয়ে যাচ্ছে, তারপরে আমার এই জাভাস্ক্রিপ্টটা এই যে কোয়েরিটা কাজ করতেছে। ক্লিয়ার? আর কি করলাম সেটা হলো, আমরা এই যে জাভাস্ক্রিপ্টটাকে কিভাবে
এই কনসোলের মাধ্যমে দেখতে পারি, সেটা আমরা দেখলাম। তো আমরা এটা নিয়ে এখনো কাজ করি নাই, আমরা সামনে কাজ করব। ঠিক আছে, সামনে আমরা কি কি দেখব, আমরা হলো কিভাবে এই ডম নিয়ে কাজ করা যায় সেটা দেখব, যে এইগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেটা দেখব। তারপরে আমরা দেখব হচ্ছে কন্ডিশন দেখব, ইফিলস কন্ডিশন দেখব, সুইচ কেস দেখব, তারপর সাপোজ আমরা বিভিন্ন ধরনের লুপ দেখব। ঠিক আছে, অ্যারে দেখব, অনেক কিছু দেখব সামনে। তো দেখেন, আমরা একটা এক্সাম্পল দিয়ে আজকে হয়তো রাখতে পারি এই পর্যন্ত, কারণ আপনাদের অনেকের হয়তো আবার বুঝতেও কষ্ট হচ্ছে। যে আমি চাচ্ছি যে পুরো পেজটা লোড হয়ে গেলে এই যে এখানে হ্যালো লেখাটা আছে, এই সনের ভিতর যে হ্যালো লেখাটা আছে, আমি চাচ্ছি এই লেখাটা আমি চেঞ্জ করে দিব। ঠিক আছে, আমার জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করে দেব। যে আমার জাভাস্ক্রিপ্টটা কেন ইউজ করতে হয় বা আমরা ইউজ করি সেটা আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। তো আমাদের একই সিস্টেমে লিখতে হবে। কিভাবে বলছি, সিলেক্টর, এখানে ইভেন্ট থাকবে, এখানে সিলেক্টর এইজ অন, আর এখানে আমরা কোনটাকে নিয়ে কাজ করব, একটু দেখে আসি, ভুলে যাচ্ছি তো। দেখি রান করে, দেখেন আমাদের এইচটিএমএল এর ভিতরে লেখা হলো হ্যালো, কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওই লেখাটাকে চেঞ্জ করে টেক্সট চেঞ্জ সাপোজ এরকম একটা কিছু করে দিলাম, যে কোনো লেখা করে দিলাম। তাহলে বুঝতেছেন যে আমাদের জাভাস্ক্রিপ্টটা কত ইম্পর্টেন্ট। আমি চাইলেই এইচটিএমএল সিএসএস এর যে কোনো জিনিস চেঞ্জ করে ফেলতে পারবো। ঠিক আছে, আমরা চাইলে যে কোনো স্টাইলও, তারপর আমরা কোড জাভাস্ক্রিপ্ট দেখব, সমস্যা নেই। আমরা চাইলে স্টাইল, কালার, তারপরে সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবো এটার মাধ্যমে। ঠিক আছে, আপনারা যদি ইসের কথা বলেন, আমি আপনাদের একটা রেফারেন্স লিঙ্ক দিতে পারি। জাভাস্ক্রিপ্ট প্লাগইন, হাসিন ভাইয়ের একটা রিপোজিটরিতে এখানে হচ্ছে তিনি জাভাস্ক্রিপ্টের যতগুলো লাইব্রেরি লাগে, কোনটা কোন কাজের জন্য ব্যবহার করে কি, তার একটা লিস্ট তৈরি করে রাখছে। আপনারা এটা চাইলে দেখতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কটা নিয়ে নিতে পারেন। এখানে দেখেন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যেসব কাজগুলো করব, মানে আমাদের কেন কি লাগে, যে আউল কারোসেল, দেখেন আমাদের এই ধরনের যে থাকে, আমরা যদি ডেমোতে দেখি,
দেখেন আমরা যদি চাই যে আমরা আমাদের ডিজাইনের ভিতরে এরকম কোনো কাজ করাবো, তাহলে দেখেন এটা যদি জাভাস্ক্রিপ্ট বা jQuery আমরা ব্যবহার না করতাম তাহলে কি আমরা এরকম জিনিস বানাতে পারতাম? শুধু HTML CSS দিয়ে কি এরকমভাবে বানানো পসিবল? তাহলে আমরা এই ধরনের এই কাজগুলো করতে পারবো সব। ঠিক আছে, আমরা কিভাবে ইউজ করতে হয় সেগুলো এখানে দেয়া আছে, আমরা সামনে ইউজ করেও দেখব। তাহলে আউল কারোসেল গেল, তারপর অ্যানিমেশন নিয়ে অনেক কাজ করা যায়, ট্রানজিশন, ট্রানজিট, এগুলো দেখে আপনারা এইগুলো একটু ঘুরে ঘুরে দেখতে পারেন যে এগুলো কোনটা কী কাজ করে। ড্রাগ অ্যান্ড ড্রপ নিয়ে কিভাবে কাজ করা যায়, ফিল্টারিং দেখেন এই সেই ইন্টারনেট স্পিড একটু প্রবলেম করতেছে। এখন দেখেন যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন শুধুমাত্র ওই দুই কালারেরটা আছে। যদি এটাতে ক্লিক করি দেখেন ওই দুই কালারেরটা আছে, এটাতে দিলে ওইটা দেখেন। যদি এটাতে ক্লিক করি সবগুলো আছে। তাহলে এই ধরনের কাজ যে আপনার অনেকগুলো এলিমেন্ট এরকম আছে বা ছবি আছে, আপনি কোনো একটা ক্যাটাগরির ওপর বেস করে শুধুমাত্র সেইগুলোকে ফিল্টারিং করতে চাচ্ছেন, তো সেই সব কাজে এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, মিক্স ইট আপ। ফর্ম ভ্যালিডেশনের জন্য আচ্ছা, লেজি লোডিং কি? লেজি লোডিং হলো মনে করেন আপনার ওয়েবসাইটে অনেকগুলো ইমেজ আছে, এখন আপনার ওই সবগুলো ইমেজ যদি আগের থেকে দেখেন, এগুলো কিন্তু npm দিয়ে ইউজ করা যায়। ঠিক আছে, তার মানে আমাদের npmটা কিন্তু মোটামুটি একটা বেশ ইম্পর্টেন্ট জিনিস, দেখছেন? এজন্য এটা একটু দেখাচ্ছিলাম, এটা একটু জানা দরকার। তো লেজি লোডিং হলো এই যে অনেকগুলো ইমেজ আপনার ওয়েবসাইটে আছে, তো সবগুলো ইমেজ যদি একটা সময়ে একই টাইমে যদি মনে করেন যে লোড হতে থাকে, তাহলে আপনার এই পেজটা লোড হয়ে আসতে অনেক সময় নেবে, তাই না? কিন্তু যদি এরকম হইতো যে সামনে সাপোজ দুইটা ইমেজ দেখাচ্ছে, শুধুমাত্র সেই দুইটা ইমেজ আগে লোড হবে, বাদ বাকিগুলো লোড হবে না, যখন আমি স্ক্রল করে নিচে যাব তখন ওই ইমেজগুলো লোড হবে, তাহলে কি আপনার এই পেজটা লোডিং টাইমটা অনেক কমে যাবে না? ফার্স্ট টাইমে খুব তাড়াতাড়ি চলে আসবে, তারপর আমি যখন নিচে যাব তখন ওইটা আস্তে আস্তে লোড হবে। তো এটা হলো সেই লেজি লোডিং দিয়ে এটা হচ্ছে করা হয়। তারপর এটা দেখেন মিউজিক প্লেয়ার, আপনি চাইলে আপনার ওয়েবসাইটে গান বাজনা বাজাতে পারবেন এই মিউজিক প্লেয়ার দিয়ে। যেমন আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি গান সিনেমা দেখতে, সেরকম ওয়েবসাইটে আপনি এরকম প্লেয়ার ইউজ করতে পারবেন। প্যারালাক্সের জন্য বিভিন্ন করা আছে, স্ক্রল টু। সাপোজ এরকম অনেক ওয়েবসাইটে দেখছেন এরকম অনেক নিচে আসার পরে এখানে একটা বাটন চলে আসে টপ, ক্লিক করলে আস্তে করে এরকম করে একবারে উপরে চলে যায়। ঠিক আছে, তো এটা হলো স্ক্রল টু টপ। এই যে স্টিকি বানানোর জন্য ফুল পেজ, তার মানে এরকম পুরোটা জুম হয়ে আসবে, এসব কিছু থাকবে না। দেখেন বিভিন্ন ধরনের স্লাইডার আছে, তারপর গ্যালারির জন্য আছে। দেখেন ম্যাগনিফাইং পপ আপ, যদি আমরা এটা একটু দেখি, অনেক সময় দেখেন কোনো একটা ইমেজ সামনে দেখায়, সেই ইমেজের ওপর ক্লিক করলে ইমেজটা জুম হয়ে ওপরে ভেসে আসে। এগুলো অনেকগুলো প্লাগইন দিয়ে করা যায়, ফ্লেক্স বক্স আছে, লাইট বক্স আছে, কি জানি একটা ফেদার লাইট না কি আছে, এই একটা ম্যাগনিফাইং পপ আপ। অনেক একটা কাজ করার জন্য অনেক প্লাগইন আছে, দেখতে হবে। ঠিক আছে,
দেখেন এখানে যদি আমি ক্লিক করি ওই ইমেজটা দেখেন জুম হয়ে সামনে বড় করে চলে আসতেছে। ঠিক আছে, বাঘটা অনেক কিউট। দেখেন আমি যে ইমেজটাতে ক্লিক করব সেই ইমেজটা সামনে বড় করে চলে আসবে, দারুণ না? তাহলে এগুলো হচ্ছে আমরা এরকম এই করার বিভিন্ন প্লাগইন ইউজ করে করতে পারবো। তো এই জন্য আমাদের জাভাস্ক্রিপ্টটা জানতে হবে, যাতে আমরা নিজেরা যদি নাও বানাই, এগুলো যদি নিজেরা আমরা ডেভেলপ নাও করি, তাহলে অন্তত আমরা এইগুলো যেন ইউজ করতে পারি। ঠিক আছে, দেখেন সোশ্যাল শেয়ারিং, এইগুলো বিভিন্ন বাটন এই পাশে অনেক সময় তৈরি হয়, দেখছেন যে একটা পোস্ট আপনি পড়তেছেন, এখানে এই যে শেয়ার উইথ ফেসবুক, শেয়ার উইথ টুইটার, এই ধরনের আছে বিভিন্ন রকম, সেগুলো এখানে অ্যাড করা যেতে পারে। যে কোয়েরি ডাটা টেবিল, অনেকগুলো টেবিলে এলিমেন্ট থাকবে, তার থেকে ডাটা শর্টিং করা যাবে, পেজিনেশন করা যাবে, যে এক নম্বর পেজে ক্লিক করলে কিছু দেখালো, 2 নম্বর পেজে ক্লিক করলে কিছু ডাটা দেখালো, এরকম বিভিন্ন রকম করা যাবে। ঠিক আছে, তারপর এডিটর, এই যে টিরি হলো ডাটা যদি আপনি টিরি আকারে দেখাতে চান, যে একটা ফোল্ডারের মতো এরকম, এটা হলো একটা টিরি, এইটার আন্ডারে এইগুলা, আবার মনে করেন এইটার আন্ডারে এইগুলা, কোনটার আন্ডারে কোনগুলা, দেখেন এটা ট্রি মতো না? এরকম ট্রি আকারে যদি আপনি কোনো ডাটা দেখাতে চান, তখন আপনি ওই প্লাগইন ইউজ করতে পারেন। ইউআই এলিমেন্টস, এইটা এই যে এটা হলো একটা এডিটর। ঠিক আছে, আপনি যদি মাইক্রোসফট এডিটরে যেমন লিখি আমরা, যে একটা লেখাকে ইচ্ছা করলে বোল্ড করতে পারি, ইচ্ছা করলে আমরা একটা টেবিল বানাতে পারি, তো এরকম যদি আমরা ওয়েবসাইটে করতে চাই তখন কি হবে? দেখেন এখানে লেখাটাকে অ্যাড করা যাচ্ছে। আরও অনেকগুলো প্লাগইন আছে, টাইনি এমসি আছে, তারপরে এই যে নামটা দিয়ে সার্চ করলাম, এটা যদি আপনি ডিরেক্ট এই নাম দিয়ে সার্চ করেন, তাহলে দেখবেন এটাও একটা এডিটর আছে এরকম। সিকে এডিটর আছে, টাইনি এমসি আছে। এগুলো কি করে, এগুলো আমাদের এরকম ওয়ার্ডের মতো এরকম ফ্যাসিলিটি দেবে। আচ্ছা, এক্সাম্পলটা কই? ডেমো, দেখ ওই যে কোনো একটা ফাইল লোড হওয়ার পরে দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমরা চাইলে এডিট করতে পারবো। আবার যদি আমরা চাই যে না এটা ইটালিক করে দেবো, তাহলে কি করব, এইভাবে যদি দিয়ে দিই তাহলে এটা ইটালিক হয়ে গেল। এখানে আমি কিন্তু এই যে ছবি ভিডিও লিঙ্ক থেকে অ্যাড করে নিতে পারবো, এখানে চাইলে আমি একটা টেবিল বানাতে পারবো। দেখেন আমাদের একটা টেবিল চলে আসছে, মজা না অনেক?
কি হলো? আচ্ছা, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা হচ্ছে এরকম দেখব যে কিভাবে আমাদের সাপোজ একটা কতগুলো রো কতগুলো কলাম এরকম করে যে বলে দিলে অটোমেটিক আমরা এরকম একটা টেবিল কিভাবে আমাদের এর ভিতরে নিয়ে আসতে পারি, এগুলো আমরা দেখব। ঠিক আছে, আমরা তো এই একটা লেখাকে বাঁকাতে পারি, তাই না? কিভাবে পারি বলেন তো? যদি আমরা এটার দুই পাশে আই ট্যাগ লাগাই দিই তাহলে পারি, তাই না? যদি আমি এটাকে যদি এখন ইন্সপেক্ট করি, একটু দেখি এর ব্যাকএন্ডে কী কোড তৈরি হচ্ছে, তাহলে দেখেন আমরা যেগুলো জানি, যেহেতু এখানে হেডিং অন করে দিলাম, তখন তার মানে কি এটার দুই পাশে এইচ অন বসে গেছে, এই লেখার দুই পাশে দেখেন এই যে H2 হয়ে গেছে। তারপর যেহেতু আমি বোল্ড করলাম, সুতরাং এরপরে হচ্ছে স্ট্রং ট্যাগ বসে গেছে। শোনা যাচ্ছে না? আচ্ছা মা, যেটা বলতেছিলাম সেটা হলো যে আমরা এই যে যেমন করতে পারি না, ইটালিক করতে পারি, বোল্ড করতে পারি, দেখেন এর ব্যাকএন্ডে সেই কাজটা কিন্তু ওরা করে দিচ্ছে। যখন আমি এটাতে ক্লিক করলাম তখন ওরা কিন্তু এই যে স্ট্রং ট্যাগ বসাই দিছে। আমরা জানি স্ট্রং দিলে বড় হয়ে যায়, বোল্ড হয়, স্ট্রং হয়ে গেছে। যখন আইতে প্রেস করলাম দেখেন দুই পাশে আই ট্যাগ তৈরি হয়ে গেছে। যখন এই যে এখান থেকে সিলেক্ট করে হেডিং অন দিয়ে দিলাম, হেডিং 1 না 2 দিলাম জানি, তখন এই যে H2 তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলেই তো এরকম দেখা যায়, তাই না? বোঝা গেল? তাহলে ওরা ব্যাকএন্ডে কী কাজ করতেছে, ওই HTML ট্যাগ যেগুলো আমরা আগে শিখে আসছি সেইগুলো বসায় দিচ্ছে। এখন যদি একটা ইমেজের কথা বলতাম, তাহলে একটা ইমেজ কিভাবে নিয়ে আসে? আইএমজি ট্যাগ দিয়ে। তাহলে একটা ইমেজের লোকেশন নেবে, নিয়ে সেই লোকেশনটা আইএমজি ট্যাগ দিয়ে যদি এখানে বসাই দেয় তাহলে এরকম হয়ে যাবে, সেই ইমেজটা এখানে দেখা যাবে। এই যে টেবিলের জন্য কি করছে যদি আমরা দেখি, দেখেন আমরা আগে যেভাবে টেবিল দেখছি, এই যে টেবিল ট্যাগ নিচে টি বডি মানে টেবিল বডি, এই যে টিআর, একটা রো টিআর, কতগুলো রো 1 2 3 4 5, দেখেন এখানে আমরা 1 2 3 4 সে 4টা রো নিছি, এরা 4টে রো নিছে। এই যে তার ভিতরে আমরা কয়টা কলাম নিছি, 1 2 3 4 5 6 7 8 9, দেখেন এরা 9টা টিডি নিছে। ঠিক আছে, তারা আমরা যা শিখাচ্ছি তাই তো করছে, তাই না? তাহলে জাভাস্ক্রিপ্টের কত পাওয়ার দেখছেন, কত কিছু করা যায়। এখন আপনি যদি চান যে না আমি এরকম কি ভালো কাজ করব বা এইগুলো ইউজ করব, আপনার নিজের বানাতে হবে, আমি সেটাও বলছি না। কিন্তু আপনি যদি এই প্লাগইনটা সাপোজ ইউজ করতে চান, তাহলে এখানে জাভাস্ক্রিপ্টের অনেক কনফিগারেশনের ব্যাপার আছে, তো আপনি তো সেগুলো পারবেন না। অন্তত এইগুলো ব্যবহার করতে গেলেও আপনাকে তো জানতে হবে। বোঝা গেল? দেখেন এটা পুরো ওয়ার্ডের মতো করছে, এই যে কত কিছু আছে। এটা আবার পিডিএফে করা যাবে। তো আপনি যদি চান যে এরকম আই কেসিং আমি করব, এখন আপনি এই প্লাগইনগুলো তো অস্বীকার করতে পারবেন না। যেমন এই মিক্সি ট্যাব দেখালাম, তো এগুলো আপনাকে ইউজ করতে হবে। ওই যে ইমেজের ওপর ক্লিক করলে বড় হয়ে আসতেছে, এটা দেখালাম। তারপরে মনে করেন যে আরও কত কিছু দেখালাম, তো এইগুলো তো আপনার দরকার হবে, ইউজ করতে হবে। ওই যে দেখেন ক্লিক করলে সেইটা ডাউনলোড হয়ে আসতেছে পিডিএফ আকার। ঠিক আছে, তাহলে এইগুলো আজকে যেগুলো আমরা জাভাস্ক্রিপ্ট বা যে করে নিয়ে আলোচনা করলাম, যেভাবে যেটা দেখলাম, ওয়েবসাইটগুলো একটু ঘাটে ঘাটে দেখবেন। তারপরে আমরা সামনের দিন থেকে একটা রেগুলার আগাবো। ঠিক আছে।